উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। ভাই বোনেরা, 1 মিনিট দাঁড়াও, কথা শুনো, আগে কথা শুনো ভাই, কথা শুনো। প্রিয় ভাই বোনেরা, আমি যে এই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি, আপনারা কি কম বেশি সবাই শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? কি ভাই, ওই যে রাস্তার মধ্যে মানুষ আছে আপনারা শুনতে পেয়েছেন? আচ্ছা, পেছনে যে মানুষ আছেন শুনতে পেয়েছেন? এখন এই আপনাদের কি মনে হয় যে আমরা যদি এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি তাহলে দেশের মানুষ যেই পরিবর্তন করেছিল ধীরে ধীরে আমরা সেই ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাব? আপনারা কি সেইটা মনে করেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি সরকার ইনশাআল্লাহ আপনাদের কাছে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছে, বিএনপি যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছে সেগুলো ইনশাআল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে প্রিয় ভাই বোনেরা। আপনারা যদি মনে করেন যেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি, যেই প্রতিশ্রুতিগুলো বা যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। আপনারা কি আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। ভাই, রাস্তার উপরে মানুষগুলো আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে পাহাড়ের হাতের বাম দিকে। আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, যত পরিকল্পনা বলেছি আমি আপনাদের সামনে সংক্ষেপে, এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয় আমাদেরকে অবশ্যই দুটো বিষয় নজর দিতে হবে। একটু শুনেন, যারা স্লোগান দিচ্ছেন একটু শুনেন, দলের নেতাকর্মী যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আমার কথাটা শুনেন। আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে। কারণ এই দুটো বিষয় বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে। এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ। কি সেই বিষয় দুটো? সেই বিষয় দুটো হচ্ছে, এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে
দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। কি সেটি? সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। কারণ বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যেই সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল। 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান, তখন ধীরে 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 দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসেছেন। কাজে প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক, আইন সবার জন্য সমান। অপরাধের পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে পরিবর্তনের। এই পরিবর্তনকে যদি সত্যিকারভাবে মিনিংফুল পরিবর্তন করতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে সতর্ক করে সজাগ দৃষ্টি রাখার জন্য, একটি বিষয় সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করব। বিগত 15-16 বছর আপনারা এখানে বহু নতুন ভোটার আছে যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি। পেরেছিলেন আপনারা? আপনাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। ঠিক একইভাবে আজান দিচ্ছে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা আজানটা শেষ হয়ে যাক, তারপরে আমরা আবার বক্তব্য শুরু করছি। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে আজানের কিছুটা সময় বিরতি দিয়েছেন এবং বিরতির পর তিনি আবারও কথা বলবেন। তিনি বেশ কিছু বিষয় ইতিমধ্যে উল্লেখ করেছেন, অর্থাৎ তার নির্বাচনী বক্তৃতায় দুর্নীতিকে তিনি বাংলাদেশ থেকে নির্মূল করবেন। এছাড়া জনগণের জন্য যত রকম ভালো উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই সব বিষয়গুলো তিনি কিন্তু তার নির্বাচনী জনসভায় বলেছেন। এবং আমরা দেখেছি তার প্রতিটি নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থে সংশ্লিষ্ট যত বিষয় রয়েছে সেই সব বিষয়গুলি আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। এছাড়া একদম তৃণমূল থেকে দেশের মানুষ যেন প্রত্যেকেই উপকৃত হতে পারে, এজন্য তিনি কার্ডের কথা বলেছেন, অর্থাৎ দুটি কার্ড, একটি হচ্ছে ফ্যামিলি কার্ড, একটি হচ্ছে ফার্মার্স কার্ড। এই দুটি কার্ডের মাধ্যমে মানুষের উন্নয়ন হবে এবং তৃণমূল থেকে অর্থাৎ কৃষকরা যাতে উপকৃত হতে পারেন এবং পারিবারিকভাবে যাতে মানুষরা উপকৃত হতে পারেন সেই জন্য এই দুটি কার্ডের ব্যবস্থা করবেন। এছাড়া বিএনপির যে 31 দফা রয়েছে, এই 31 দফা বাস্তবায়ন উপলক্ষে কিন্তু যা যা করা প্রয়োজন সেসব কিন্তু বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি যদি ভোটে জিতে যায়, তাহলে হচ্ছে এই 31 দফা বাস্তবায়নের জন্য যা যা করণীয় তারেক রহমান সেসব বিষয় নিয়েও কাজ করবেন। আরেকটি বিষয় বলে রাখি, তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে মূলত সিলেট থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গায়, মৌলভীবাজার অর্থাৎ নির্বাচনী গণসংযোগ বলি কিংবা নির্বাচনী প্রচারণা বলি রাজধানীতে, এবং আজকে রয়েছেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন চট্টগ্রামে পলো গ্রাউন্ডে। এবং আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র হয়ে গিয়েছে তাকে দেখার জন্য কিংবা তার বক্তব্য শোনার জন্য, তার দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য। নির্বাচনকে ঘিরে আসলে
বিএনপির প্রতিশ্রুতি কিংবা নির্বাচনকে ঘিরে নেতাকর্মীর উদ্দেশ্যে তারেক রহমান কী বলবেন সেই সব বিষয়গুলো আসলে শোনার জন্য বিএনপির নেতাকর্মীরা সেই পলো গ্রাউন্ডে, চট্টগ্রামের পলো গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে কিছুটা আজানের বিরতি এবং বিরতির পর তারেক রহমান আবারও কথা বলবেন। একটি বিষয় বলে রাখি, তারেক রহমানের যেদিন স্বদেশ প্রত্যাবর্তন হলো, স্বদেশ প্রত্যাবর্তনের দিনেও কিন্তু আমরা লক্ষ্য করেছি জনসমুদ্র হয়ে গিয়েছিল রাজধানী 300 ফিট, অনেক মানুষ ছিল এবং সেই সময় তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ একটি পরিকল্পনা নিয়েই তিনি আসলে দেশ করার কাজ করবেন এবং সেই দেশ করার কাজের জন্য যে জিনিসটি করতে হবে ওনাকে নির্বাচনে জিততে হবে। সে কারণেই এই নির্বাচনী প্রচারণায় বিএনপির যত প্রতিশ্রুতি, জনগণের যত উন্নয়ন, সেই বিষয়টি আসলে ভোটারদের সামনে তিনি তুলে ধরছেন যাতে ভোটাররা বিএনপিকে ভোট দেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আসলে অনেক কথা বলছেন, সেসবের আসলে উত্তর দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আসলে বিএনপিকে নিয়ে অনেক কথা বলছেন। অর্থাৎ আমি যদি বলি জামায়াতে ইসলামী এবং বিএনপি বিশেষ করে এবং এনসিপি সবাই আসলে সবার বিরুদ্ধে অনেক সময় কথা বলছেন। আবার 5ই আগস্টের পর দেখেছি আমরা তাদের মধ্যে একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু নির্বাচন এলেই এটা আমরা খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করি রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে থাকে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে থাকে এবং নির্বাচনে জেতার জন্য জনগণের সামনে, ভোটারদের সামনে তাদের যে প্রতিশ্রুতি সেসব আসলে তুলে ধরে। এই মুহূর্তে আমরা পলো গ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে জনসমুদ্র হয়ে গেছে। ঠিক কত মানুষ বলবো আসলে বুঝে উঠতে পারছি না, লাখ মানুষ হতে পারে এবং প্রচুর মানুষ। এবং বিএনপি চেয়ারম্যান কথা বলা শুরু করেছেন এবং এই মুহূর্তে আজানের জন্য বিরতি দিয়েছিলেন, আবারও কথা বলা উনি সম্ভবত শুরু করেছেন। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। তারা তাদের ঘরে ফিরে যাবেন, কাজে বক্তব্য লম্বা করব না। প্রিয় ভাই বোনেরা, এই সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সময় বলি, গণতন্ত্রের অধিকার আন্দোলনের সময় বলি, 2024-এর আন্দোলনের সময়ের কথাই বলি না কেন, ওয়াসিম আকরাম সহ আরও যে সকল মানুষ এখানে শহীদ হয়েছেন। 71 সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য, সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এবং সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আজকে আমি এখানে আপনারা যে লাখো মানুষ উপস্থিত আছেন, আপনারা সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখব, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, সকলকে আমি আহ্বান জানাবো ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাল্লাহ, অতীতের মতন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, গড়ব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণেই ওয়াসিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল,
সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে, আপনারা চেনেন, আপনারা এই মানুষগুলোকে চেনেন, তারপরেও যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে, সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত আছেন, কক্সবাজার জেলার সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে গিয়ে আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন। এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা, তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে। সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ, 12 তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন। ইনশাল্লাহ সতর্ক থাকবে।